পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি ডর্জন খানেক সেনার উপর হামলা, দুজনের অবস্থা গুরুতর। জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা। আরো জানিয়ে দিব এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী। এবং আরো জানিয়ে দিব ইসরায়েল ভেতরে ভেতরে মরে গেছে বলছে ইহুদিবাদী বিশেষজ্ঞ। এদিকে পশ্চিমাদেরকে খনিজ পদার্থ সরবরাহ করা বন্ধ করে দিতে হবে বলছে দক্ষিণ আফ্রিকার মন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব চীনা প্রভাব ঠেকাতে খাল দখলে নেওয়ার হুমকি ট্রাম্পের, ব্যাপক বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজায় ইসরায়েলি ডর্জন খানেক সেনার উপর হামলা, দুজনের অবস্থা গুরুতর। গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলা হয়েছে। এ সময় ইসরায়েলে অন্তত 8 জন সেনা আহত হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ও চিকিৎসা কর্মীরা জানায়, মঙ্গলবার সকালে গাজার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি সেনা চেকপয়েন্টে একজন ফিলিস্তিনি বন্দুকধারী অপারেশন করে। এ সময় তিনি সেনাদের উপর অতর্কিত হামলা করেন। এতে ইসরায়েলের অন্তত 8 সেনা আহত হয়েছে। এ সময় পাল্টা হামলা ওই ফিলিস্তিনি নিহত হন। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি তাইসের চেকপয়েন্টের কাছে ইসরায়েলে একটি সামরিক চৌকিতে এই হামলা চালানো হয়। এটি জর্ডানের উপত্যকা থেকে ফিলিস্তিনির এক গ্রাম ও বিভিন্ন শহর প্রদেশের পথে অবস্থিত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তদন্ত দেখা গেছে, ওই ফিলিস্তিনি চেকপয়েন্টের একটি সামরিক চেকপোস্ট লুকিয়েছিল, যেখানে তিনি ভোর 6টা থেকে সেনা ঘাঁটির উপর হামলা চালায়। সামরিক চৌকির পাশে কম্পাউন্ডে একটি পর্যবেক্ষণ টাওয়ার এবং বেশ কয়েকটি সামরিক কাঠামো রয়েছে। এই সামরিক চৌকিটি 11 জন সৈন্য এবং একজন কমান্ডার দ্বারা পরিচালিত হয়। প্রতিবেদনে বলা হয়, হামলাকারী পরিচয় এখনো জানা যায়নি, তবে তার হাতে একটি M16 অ্যাসল্ট রাইফেল এবং 2টি ম্যাগাজিন ছিল। এছাড়া তার পরনে একটি ট্যাকটিক্যাল ভেস্ট ছিল। ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত 61,709 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দ্বারাই নতুন পরিসংখ্যানে হাজারো নিখোঁজ ব্যক্তিকে মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে। গাজা উপত্যকায় সরাসরি তদন্ত দপ্তরের প্রধান সালাম মারুফ এক সংবাদ সম্মেলনে জানায়, নিহতদের মধ্যে 76% মরদেহ উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত অন্তত 14,222 জন ধ্বংসস্তূপের নিচে বা এমন কোন এলাকায় আটকে আছেন যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। গাজায় আল শিফা হাসপাতাল থেকে দেওয়া এক বক্তব্যে মারুফ বলেন, নিহতদের মধ্যে 17,881 জন শিশু, যার মধ্যে 214 জন নবজাতক রয়েছে। মারুফ জানান, 20 লাখের বেশি ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। অনেকে 25 বারের বেশি স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সংঘর্ষে আহতের সংখ্যা 1,11,588 জন। ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাদের এই বৈঠকে গাজা ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। তবে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েল এবং অন্যান্য দেশের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি। ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির বিষয়ে অনিশ্চিত শান্তি বজায় থাকবে এমন কোনো অনিশ্চয়তা আমার নেই। এর আগে গতকাল সোমবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, আমরা যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী। গত রোববার 2 ফেব্রুয়ারি টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক পরিবর্তন এবং আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায়, যেখানে নতুন মার্কিন ইসরায়েলি পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দেন। তিনি বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শাসনের অবসান এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য। শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের শান্তির বলয় সম্প্রচারিত করব এবং গাজায় সংকট সমাধানের একটি কার্যকর পথ বের করব। এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী।
জাপানের প্রধানমন্ত্রী শিগোকো ইসিবা বলছে তার সরকার গাজা উপত্যকা ফিলিস্তিনি আহতদের চিকিৎসা জাপানের সহায়তার দেওয়ার কথা বিবেচনা করছে। পাশাপাশি গাজায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে জাপান। কিউডো নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। ইসিবা সংসদীয় অধিবেশনে বলেন, গাজায় অসুস্থ বা আহত ব্যক্তিদের জাপানে আনার উপায় খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি। তিনি আরো বলেন, জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি বিশেষ কর্মসূচি চালু করার চেষ্টা করছে জাপান। এছাড়া গত মাসে মালয়েশিয়ার সফরের সময় ইসিবা বলছিলেন তার দেশ ফিলিস্তিনি উন্নয়নে সহায়তা করবে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানায় তার সরকার 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজায় হাসপাতাল, স্কুল এবং মসজিদ পুনর্নির্মাণের জন্য জাপানের সাথে মিলে একটি তহবিল গঠন করবে। 19 জানুয়ারি গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর শরণার্থী ফিলিস্তিনিরা গাজায় ফিরতে শুরু করে। সেই সঙ্গে হতাহতদের উন্নত চিকিৎসা প্রয়োজনীয়তার প্রবলভাবে অনুভূত হয়। এমন সময় মিশর, তুরস্ক সহ বিভিন্ন দেশ আহতদের চিকিৎসায় এগিয়ে আসে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য বলছে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের 47,500 জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,11,600 জনের বেশি আহত হয়। এছাড়া গাজায় ইসরায়েলি আক্রমণে 11,000-এর জন্য বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তাদের মরদেহ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালতে গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এফ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু বিশ্বের কোনো দেশ এখনো এই আদেশ পালন করতে সাহস দেখায়নি। ইসরায়েল ভেতরে ভেতরে মরে গেছে বলছে ইহুদিবাদী বিশেষজ্ঞ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এই পশ্চিমা এশিয়া বিষয়ক এক ইহুদিবাদী বিশেষজ্ঞ প্রতিরোধের বিরুদ্ধে ইসরায়েলের পরাজয়ের কারণ বিশ্লেষণ করছে। ইহুদিবাদী বিশেষজ্ঞ উরি গোল্ডবার্গ টুইট বার্তায় লিখেছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত নেতানিয়াহুর বন্দি বিনিময়ে দ্বিতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন না। পার্স টুডে জানিয়েছে গোল্ডবার্গ আরো বলছে, জীবনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে না পারা মৃত্যুকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা শামিল। নেতানিয়াহুর বেশিরভাগ ইসরায়েলিদের মতোই অসাবধান, কোনো কিছুই গুরুত্বের সাথে নিচ্ছে না। ইসরায়েলের ভেতরে ভেতরে মরে গেছে, এজন্যই আমরা হেরে গেছি। ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার সহায়তায় গত 7 অক্টোবর 2023 সালে থেকে শুরু করে 19 জানুয়ারি 2025 সাল পর্যন্ত উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে, যার ফলে গাজার ব্যাপকভাবে ধ্বংস হয় এবং যে কোনো মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়। এসব অপরাধ সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল স্বীকার করছে যে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে 470 দিন যুদ্ধ করার পরও তারা এই যুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। তাদের লক্ষ্য ছিল প্রতিরোধের আন্দোলনকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে আনা। অবশেষে 19 জানুয়ারি 2025 সালের হামাস ও ইহুদিবাদী সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তা কার্যকর হয়। সূত্র পার্স টুডে। পশ্চিমাদেরকে খনিজ পদার্থ সরবরাহ বন্ধ করে দিতে হবে বলছে দক্ষিণ আফ্রিকার মন্ত্রী। দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী আফ্রিকার দেশগুলোকে মার্কিন হুমকির মুখে পিছু না হেঁটে ওই দেশের খনিজ উপাদান সরবরাহ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছে তিনি দক্ষিণ আফ্রিকাকে মার্কিন আর্থিক সহায়তা বন্ধ করে দেবেন, কারণ এই দেশটি একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষ তাদের সাথে দুর্ব্যবহার করছে। বার্তা সংস্থা ইনার বরাতে পার্স টুডে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ এবং পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী গৌদো মান্তাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের প্রতিক্রিয়ায় বলছেন, মার্কিন হুমকির মুখে আফ্রিকার দেশগুলো পিছু হটা উচিত হবে না। দক্ষিণ আফ্রিকার সংবাদপত্র মেল অ্যান্ড গার্জিয়ান জানিয়েছে, কেপটাউনে আফ্রিকার খনিগুলোতে বিনিয়োগ বিষয়ক 31তম সম্মেলনে বক্তব্য রাখার সময় বলেন, আফ্রিকার অর্থনৈতিক চাহিদাকে গুরুত্ব দিচ্ছে না পশ্চাতের দেশগুলো। যদি তারা আমাদেরকে অর্থ না দেয় তাহলে আমরা খনিজ পদার্থ দেব না। আমরা ভিক্ষুক নই। আসুন এই সুযোগ ও সম্ভাবনাকে নিজেদের জন্য কাজে লাগাই। যদি আমাদের মহাদেশ ভয়ে অচল হয়ে যায় তাহলে আমাদের পতন ঘটবে। দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী জোর দিয়ে বলেন, কিছু উন্নত দেশের পক্ষ থেকে আরোপিত শর্তের ভিত্তিতে আমরা খনিজ পদার্থ নিয়ে আলোচনা চালিয়ে যেতে পারি না। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন দক্ষিণ আফ্রিকার বিষয়ে ট্রাম্পের এমন আচরণের কারণ হলো আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই দেশটির উদ্বেগ। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার অভিযোগের কারণে ইসরায়েলি কর্মকর্তাদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইহুদিবাদী লবি যুক্ত রয়েছে। সূত্র পার্স টুডে।
চীনা প্রভাব ঠেকাতে খাল দখল নেওয়ার হুমকি ট্রাম্পের ব্যাপক বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে কৌশলগত পানামা খাল দখল করার হুমকি দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা গেছেন। পানামা খাল আমেরিকাকে ফেরত দেওয়ার জন্য ট্রাম্পের দাবির প্রতি সমর্থন আদায় প্রচেষ্টার অংশ হিসেবে রোববার পানামার প্রেসিডেন্ট হেসো রাউল মুলিনোর সাথে দেখা করছেন শীর্ষ মার্কিন কূটনৈতিক। পানামার জনগণ এবং প্রেসিডেন্ট মুলিনো ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করছেন। তারা বলছে খালটির মালিকানা ইস্যুতে আমেরিকার সাথে কোনো আলোচনা হবে না। পানামা খাল ফিরিয়ে নেওয়ার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়ে পানামার জনগণ মার্কিন বিরোধী বিক্ষোভ করছে। পানামা সিটির বিক্ষোভকারীরা পানামার পতাকা এবং বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন বহন করে যাতে লেখা ছিল মার্কো রুবিও পানামা থেকে